ভারতের আসাম মেঘালয় সীমান্ত সন্ধ্যার ঠিক আগেই এখানে বাড়ে মানুষের আনাগোনা। অভিযোগ রয়েছে এসব পথে ভারী অস্ত্র আর প্রফেশনাল কিলার বাংলাদেশে প্রবেশ করছে হরহামেশাই। এ নিয়ে ভারত নিশ্চয়ই পরিকল্পনা করছে। ভারতের গোয়েন্দা সংস্থার কাছে তাদের এইসব রিপোর্ট আছে। ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। ভারতের একাধিক গণমাধ্যম বলছে বাংলাদেশ সত্যিকার অর্থে এক মহা বিপদের সম্মুখীন। তোমাদের এসব বিপ্লবী কর্মকাণ্ড শেখ হাসিনা আসতেছে বাহির করতেছে। দিল্লি থেকে শেখ হাসিনাকে এখন সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। এটা নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে ভারতের মধ্যে। হঠাৎ করে কেন শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা করছে ভারত? ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চয় বসে থাকবে? তখনই হাসনাতের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না। এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কেউ। আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। বক্তৃতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে। নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে, তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে। এই বেকুবকে কেউ বলে না যে অত ভুল আছেন না বাবা। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি করবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারতকে বিচ্ছিন্ন করার কাজ কি শুরু? বাংলাদেশে পরেশ বড়ুয়া কি করছে? আপনারা বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে পরিবর্তনের বাংলাদেশে, গত 1.5 বছরের পরিবর্তনের বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্য, 7 রাজ্য, 7 সিস্টার্স নামে খ্যাত, সেই রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া বা অস্থিরতা তৈরি করার সারা শব্দ বাংলাদেশে শুনতে পাচ্ছেন। বিভিন্ন সময়ে বাংলাদেশে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা ভারত বিরোধী জামাতপন্থী সামরিক কর্মকর্তাদের কণ্ঠে উচ্চারিত হতে শুনেছেন। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় বসেও ভারতকে টুকরো টুকরো করে দেবার হুঙ্কার শুনেছেন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি বা চেয়ারম্যান, তার কণ্ঠেও শুনেছেন ভারতকে টুকরা টুকরা করে দেওয়ার কথা। গোলাম আজম, সাবেক জামাতের আমির, তার পুত্র আব্দুল্লাহ আমান আজমির কণ্ঠে শুনেছেন। আর গত পরশু এই যে নবগঠিত ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দৃঢ় কণ্ঠে শুনলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে ভারতকে ভেঙে দেওয়ার জন্য। এগুলো কি আসলে মুখে মুখে শুধু কথা, নাকি আর অনেক কিছু? ইতিমধ্যে কি কার্যক্রম শুরু হয়েছে কিনা? ভারত কি করছে, ভারত কি করবে, আমি আমার গতকালকের কন্টেন্টে বলেছি। কিন্তু কাজ যে চলছে এ নিয়ে ভারত নিশ্চয়ই পরিকল্পনা করছে। ভারতের গোয়েন্দা সংস্থার কাছে তাদের এইসব রিপোর্ট আছে। ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। ভারতের একাধিক গণমাধ্যম বলছে বাংলাদেশ সত্যিকার অর্থে এক মহা বিপদের সম্মুখীন। নিজে খুঁজে আমরা বিপদ ডেকে আনছি। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের এক শ্রেণীর মানুষের কাছে কাম্য নয়। শান্তিপ্রিয় বাংলাদেশ এক শ্রেণীর মানুষের কাছে কাম্য নয়। যার দরুন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি একটা অশান্তির বাংলাদেশের দিকে যাচ্ছে। অশান্তি টেনে খুঁজে বের করে আনছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে এবং ভারতের একাধিক গণমাধ্যম বলছে যে আসামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী সংগঠন আলফা, যেটি স্বাধীন, আলফার একটি অংশ আসাম সরকার এবং কেন্দ্রের সাথে শান্তি চুক্তি করে তাদের সাথে সমঝোতা করে তারা স্বাভাবিক জীবনে ফিরে গেছে। কিন্তু একটি অংশ আলফা স্বাধীন, সেটি এখনো পর্যন্ত স্বাধীন আসামের দাবিতে অবিচল আছে। এবং তারই নেতা পরেশ বড়ুয়া প্রশ্ন উঠছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, কিংবা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে পরেশ বড়ুয়া এই মুহূর্তে বাংলাদেশের ঢাকায় অবস্থান করছেন। পরেশ বড়ুয়া বাংলাদেশে একজন সাজাপ্রাপ্ত আসামি। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2004 সালে তৎকালীন বিএনপি জামাত ক্ষমতায় ছিল। 10 ট্রাক অস্ত্রের কথা, যে অস্ত্র বাংলাদেশ হয়ে ভারতের আসামে যাবার কথা ছিল, সেই অস্ত্র মামলার আসামি হচ্ছেন এই উলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড হয়েছিল বাংলাদেশে পরবর্তীতে বিচার হয়ে। কিন্তু এই পরিবর্তিত নতুন সরকার এসে গত বছর ডিসেম্বরে তার সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা, এবং তিনি পলাতক, তিনি বাংলাদেশ সরকারের ধরাছোঁয়ার বাইরে বলে ঘোষিত অফিসিয়ালি। কিন্তু যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের যারা সরকারপন্থী তাদেরই প্রশ্রয়ে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। বলা যায় সরকারের কাছের লোকদের পৃষ্ঠপোষকতায়। ভারতের বৈদেশিক গোয়েন্দা বিভাগের কাছে খবর এসেছে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে রয়েছেন পরেশ।
জামায়াতে ইসলামীর অনুগত চূড়ান্ত ভারত বিদ্বেষী কয়েকজন প্রাক্তন সেনা কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠকও সেরেছেন ইতিমধ্যে। ভারতের গোয়েন্দা সংস্থার কাছে খবর, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কয়েকজন অফিসার দিন চারেক আগে আলফা স্বাধীনের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়াকে বাংলাদেশে নিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এই খবরকে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানাচ্ছে যে পরেশ বড়ুয়াকে আলোচনার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার অর্থ উত্তর পূর্বাংশকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি এখন আর শুধু হুমকির পর্যায়ে নেই, বাংলাদেশের শক্তিশালী একটি ভারত বিদ্বেষী অংশ তা বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে। আমি খানিক আগেই বলছিলাম যে শুধুমাত্র তাদের কণ্ঠে কি উচ্চারিত হচ্ছে, নাকি ইতিমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া চালু হয়ে গেছে। যদি পরেশ বড়ুয়াকে বাংলাদেশে আনা হয়ে থাকে, তাহলে তারা যে যারা হুমকি দিচ্ছেন বা হুমকি দিয়েছেন তারা যে বাস্তবায়নের পথে এগুচ্ছে, তারা যে বসে নেই, এটি মোটামুটি স্পষ্ট। সেই কর্মকর্তার সংযোজন পরেশ কেবলমাত্র আলফার সর্বাধিনায়ক নন, উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রশিক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালন করে এসেছেন। সুতরাং শিলিগুড়ি করিডোর পেরিয়ে সেভেন সিস্টার্স নামে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি বাংলাদেশের কিছু প্রাক্তন সেনা কর্মকর্তা এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলো দিচ্ছে, তা বাস্তবায়ন করার উপযুক্ত লোক হতে পারেন এই পরেশ বড়ুয়া। আমি খানিক আগেই বললাম যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা আলফার অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতা ভারত সরকারের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও পরেশ স্বাধীন অসমের দাবিতে সশস্ত্র আন্দোলনের পথ ছাড়তে রাজি হননি। মিয়ানমারের চীন রাজ্যে এখনো নবাগত তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে তার নতুন সংগঠন আলফা স্বাধীন। পরেশ নিজে থাকেন মিয়ানমার সীমান্তে চীনের ইউনানের একটি আধা শহরে। ভারতীয় গোয়েন্দারা জেনেছেন দিন চারেক আগে টেকনাফ দিয়ে পরেশকে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে চট্টগ্রামে নিয়ে গিয়ে তাকে রাখা হয় ডিজিএফআই এর দপ্তরের অদূরে জিসি মোড়ের হারবার ভিউ নামে একটি হোটেলে। গত রবিবার তাকে ঢাকায় নিয়ে এসে বনানী ডিএইচএস এর 5 নম্বর রোডে ডিজিএফআই এর নজরবন্দি একটি নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সেখানে যাদের সঙ্গে পরেশ দেখা করেছেন তাদের অন্যতম গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি এবং মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী। রেজ্জাকুল হায়দার চৌধুরী চীন থেকে বাংলাদেশের মাধ্যমে আলফার জন্য অস্ত্রশস্ত্র আনার প্রধান কারিগর ছিলেন। ওই যে আমি শুরুতেই যে 10 ট্রাক অস্ত্রের কথা বললাম, সেই অস্ত্রগুলো চীন থেকে এসেছিল সমুদ্রপথে এবং চীন থেকে এসে চট্টগ্রাম হয়ে আসামে যাবার চেষ্টাকালে এই অস্ত্রগুলো ধরা পড়ে গিয়েছিল। চট্টগ্রাম সার কারখানার জেটিতে 10 ট্রাক অস্ত্রশস্ত্র খালাসের মামলায় পরেশ বড়ুয়ার সঙ্গে এই রেজ্জাকুল হায়দারও আসামি ছিলেন। ডক্টর ইউনূস সরকারের আমলেই গত বছর এই মামলা থেকে রেজ্জাকুল হায়দার বেকসুর খালাস পান। তার কয়েকদিনের মধ্যেই রেজ্জাকুল হায়দার চীনে গিয়ে বাংলাদেশের জঙ্গিদের জন্য আবার অস্ত্রশস্ত্র আনার ব্যবস্থা করতে গিয়েছিলেন বলে খবর পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। সেই রেজ্জাকুল হায়দারের সঙ্গে পরেশ বড়ুয়ার আলোচনার খবরে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। আপনারা খুব ভালো করে জানেন যে ভারত পাকিস্তান বর্তমান সম্পর্কটাও কোন পর্যায়ে, এবং পাকিস্তান পূর্ব সীমান্ত দিয়ে ভারত আক্রমণ করবার একটা চেষ্টা করছে, এবং এই পূর্ব সীমান্ত এবং ভারতের 7 সিস্টার্স এই সব মিলিয়ে একটা জোড়াতালি লাগিয়ে ভারতকে যদি পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশে পাকিস্তানপন্থী হরতাকর্তার অস্থির করতে চায়, তাহলে অবাক হবার কিছু থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে ইসলামী জঙ্গিদের পাশাপাশি উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ যুগিয়ে চাঙ্গা করার চক্রান্ত চলছে, তা বোঝা যাচ্ছিল। সেনাবাহিনীর পাকিস্তানপন্থী কিছু সাবেক কর্তা এই কাজে নিরন্তরভাবে কাজ করছেন। সঙ্গে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এবার পরেশ বড়ুয়াকে ডেকে এনেছেন নতুন অ্যাসাইনমেন্ট দিতে। তবে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলছেন ইতিমধ্যে উত্তর পূর্বের পরিস্থিতি বদলেছে। একের পর এক জঙ্গি সংগঠন কেন্দ্রের সঙ্গে চুক্তি করে আত্মসমর্পণ করায় বিচ্ছিন্নতাবাদীদের দাপট কমেছে। পরেশকে ব্যবহার করে বিশেষ সুবিধা হবে বলে মনে হয় না। যাই হোক, বাংলাদেশে যেটি মুখে মুখে আলোচিত হচ্ছে, বাংলাদেশের একাধিক সাবেক সামরিক কর্মকর্তার কণ্ঠে এমনটা উচ্চারিত হয়েছে। সাবেক সেনা কর্মকর্তাদের একটা বড় অংশ ভারত বিদ্বেষী, পাকিস্তানপন্থী, তারাও চাইছে, এবং এই যে নব্য ছেলেগুলো এনসিপি নেতা, তারাও ভারতকে ভারতকে শাস্তি দিতে চায়। তারা সোজা কথা, আসলে শাস্তিটা কে কাকে দেবে একবার চিন্তা করে না, যে আমাদের শক্তি সামর্থ্য কোথায়। ভারত যদি একসাথে যায় তাহলে কি হবে, এই চিন্তাগুলো আসলে নেই। যাই হোক, আমরা অবস্থা দৃষ্টি যেটি বুঝতে পারছি, তাদের কণ্ঠে শুধু উচ্চারণ হচ্ছে না যে ভারতকে খণ্ড খণ্ড করে দেবে, টুকরো করে দেবে, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে বিচ্ছিন্ন করে দেবে, তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে। ভারত এখন কি করবে, ভারতের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, নইলে ভারতের আঞ্চলিক নিরাপত্তা, ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে, এবং আমরাও বাংলাদেশও একটা চরম অনিশ্চয়তা, একটা অনিরাপদ, একটা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে বাংলাদেশের মানুষ। ভারতের পদক্ষেপ বাংলাদেশের আপামর সাধারণ মানুষেরও নিরাপত্তার জন্য সহায়ক হতে পারে। কারণ এই কথাটা এই জন্যই বলছি,
1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আমাদেরকে, আমাদের এই অঞ্চলের মানুষকে নিরাপদ করে দিয়েছিল, একটা স্বাধীন মানচিত্র পেতে সহায়তা করেছিল। আজকে আমরা মনে হয় আবারও সেই যুগ সন্ধিক্ষণে এসে পড়েছি, 55 বছর পর, যে ভারতের সহযোগিতা দরকার। এসব বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচতে হলে ভারতের সহযোগিতা দরকার। জানি না ভারত কি করবে। আমরা গত 1.5 বছর যাবৎ ভারতের নিরাপত্তা দেখছি। এই নিরাপত্তার আড়ালে ভারতের কি প্রস্তুতি, ভারত কি ভাবছে, ভারত কি চিন্তা করছে, আমরা নিশ্চয়ই সেগুলো খুব শীঘ্রই দেখব। পুরান ঢাকায় এরা একটা কথা বলে, আঙ্গপাড়া আঙ্গ মহল্লা হালাই আমরাই জামাত পাই না, হালারা যে কত নয়া যে খারাই ও গোমায় রে বাপ, কার মারে কইবার পারি না। এটাই বাস্তবতা। 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। ছাত্রলীগের 17,000 কর্মী নিহত হয়েছিল। শুধু তাই নয়, এই বাংলাদেশের পতাকা ডিজাইনও করেছিল এক ছাত্রলীগ নেতা শিবনারায়ণ দাস। তিনি প্রথমে ছাত্রলীগ করতেন, পরবর্তীতে জাসদ নেতা হয়েছেন, এবং মূল ডিজাইনার হচ্ছেন বাংলাদেশ জাতীয় পতাকার, পরবর্তীতে হয়েছেন কামরুল হাসান। আর সেই ছাত্রলীগকে এই স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, আর সেই আওয়ামী লীগকে এই স্বাধীন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। মানে সকল কিছুই এই আওয়ামী লীগ ছাত্রলীগ করে দিয়েছে। আর এখন রাজাকাররা বুক ফুলিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। তারা 5 আগস্টের আগে নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে নতুন বিপ্লবী সেজেছে শেখ হাসিনার উপর দোষ চাপিয়ে দিয়ে। তারা একবার বলে 400 হত্যা করেছে, একবার বলে 500, একবার বলে 1000, একবার বলে 2000। আবার অনেকে হত্যা হয়নি, তাদেরকে মৃত্যু বানিয়ে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। তোমাদের এসব বিপ্লবী কর্মকাণ্ড শেখ হাসিনা আসতেছে, বাহির করতেছে। দিল্লি থেকে শেখ হাসিনাকে এখন সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। এটা নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে ভারতের মধ্যে। হঠাৎ করে কেন শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা করছে ভারত? এটার পিছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। তার মেইন কারণ হচ্ছে যাতে বাংলাদেশে এমন এক পরিস্থিতি তৈরি করা, এবং এমন এক পরিস্থিতি হয়তো বা সামনে তৈরি হবে যাতে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশে চলে আসতে পারে, যাতে বেশিক্ষণ সময় না লাগে। এটারও হয়তো প্ল্যানিং হতে পারে। অলরেডি বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে, সেই পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে। কারণ যখনই এই গুঞ্জনটা শুরু হয়েছে শেখ হাসিনাকে সীমান্তের কাছাকাছি একটা জায়গায় অবস্থান করাবে ভারত, তার মানে ভারত মোটামুটি প্ল্যানিং সাজিয়ে ফেলেছে, আর শেখ হাসিনাও বাংলাদেশে চলে আসার প্রস্তুতি নিচ্ছে। এই টোকাই বিপ্লবীরা যেসব গালবাজি করেছে, সকল গালবাজি বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে বিদায় এই গালবাজিগুলো করতে পারছে। ছাত্রলীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদের 17,000 ছাত্রলীগের কর্মী নিহত হয়েছে বিদায় তারা এই সকল চাপাবাজি করতে পারছে। এই স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে হাঁটতে পারছে। আর তারাই আজকে এই আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলছে। ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হয়, এই শিবির তো সন্ত্রাসী সংগঠনের বাপ দাদা খালু। যখন মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, তখন শিবিরের কর্মকাণ্ড, শিবির কিভাবে মানুষ হত্যা করতো, শিবির কিভাবে মানুষের পায়ে রক কাটে দিত, ওগুলা পেপারে পত্রিকায় সয়লাভ হয়ে যেত, নিউজে। আজকের সময়ে ছাত্রলীগ 5 আগস্টের আগের সময়ে কি এমন করেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে? তাহলে তো বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই রাজনীতি করতে পারবে না। ছাত্রদল কি ভালো? 2001 থেকে 2006 ছাত্রদলের কর্মকাণ্ড আমরা কি দেখিনি? এর আগে ছাত্র শিবিরের কর্মকাণ্ড দেখিনি? 2001 থেকে 6 শাসনামল ছাত্র শিবিরের কর্মকাণ্ড দেখিনি? বাংলাদেশে কোন ছাত্র সংগঠন যারা রাজনীতির সাথে জড়িত ক্ষমতায় থাকে, কেউ ধোয়া তুলসী পাতা না। কথা বুঝুন নাই? এই ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে হেলমেট বাহিনী ছিল এই ছাত্র শিবিররা। ছাত্রলীগকে কলুষিত করার জন্য, ছাত্রলীগকে বদনাম করার জন্য তারা হেলমেট পরে পরে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি করেছে, যাতে ছাত্রলীগের নাম খারাপ হয়। এখন তারা লুঙ্গির তল থেকে ছুটে গিয়ে এখন তারা শিবিরের অনেক বড় নেতা হয়েছে। এই সাদিক কেম দেখুন, সে ভিপি। আর সকল দোষ ছাত্রলীগের উপর দিয়ে দিয়েছে, ছাত্রলীগকে সন্ত্রাসী বানিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এগুলার বেশি দিন থাকবে না। শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসছে, সকল প্রস্তুতি ভারত নিয়ে ফেলেছে। জাস্ট সীমান্তর কাছাকাছি যেদিন আসবে, ওনার অবস্থান মোটামুটি ওখানে তৈরি করে ফেলবে। তার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ডক্টর ইউনূসের বয়স এখন 87, ওনার 1 সেকেন্ডের ভরসা নাই, আমাদেরও 1 সেকেন্ডের ভরসা নাই, কিন্তু বয়স অনুযায়ী ওনার আর বেশি দিন বাঁচার কথা না। যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারে। বাই চান্স নির্বাচনের আগে উনি মারা গেল, তাহলে কি হবে? নির্বাচন তো হবে না, এবং শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশ চলে এসে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসে যেতে পারে। হয়তোবা সেটারও একটা পরিকল্পনা হতে পারে। সেই কারণে আগে থেকে শেখ হাসিনাকে সীমান্তের কাছাকাছি আনার প্ল্যানিং করে রাখছে ভারত। হয়তোবা সীমান্তের কাছাকাছি এনে রাখা হবে, হয়তোবা রাখা হয়েছে, এটা পাবলিশ করা হচ্ছে না। তাই সকল কিছু যত সোজা মনে হয় তত সোজা না। রাজনীতির ভিতরেও রাজনীতি আছে। আর বাংলাদেশের রাজনীতি কতটুকু নোংরা আমরা বাংলাদেশের জনগণ যারা বসবাস করি তারা ভালো করেই জানি। জামাত যেরকম তাদের কর্মীদেরকে বলে দিয়ে রাজনীতি ফায়দা লুটতে চাই, এরকম বাংলাদেশে সকল রাজনৈতিক দল তাদের ফায়দার জন্য অনেক কিছুই করবে। এক একজনের রাজনৈতিক থিওরি, এক একজনের রাজনৈতিক ফিলোসফি একরকম। তাই বোঝা বড় মুশকিল কোন রাজনৈতিক দল কোন ধরনের ফিলোসফি নিয়ে আগাচ্ছে রাজনীতিতে। এটাই হচ্ছে রিয়েলিটি। কিন্তু শেখ হাসিনা যে বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবে,
সেটা কিন্তু 100% সত্য, এবং বাংলাদেশে একটি সুনামি আসবে রাজনীতিতে, সেটাও 100% সত্য। অলরেডি পরিস্থিতি ঘোলাটে মনে হচ্ছে। যতই বেশি শক্তি দিয়ে জোর জবস্তি করে পাতানো নির্বাচন দিয়ে দেন, দিয়ে বিএনপি ক্ষমতা চলে আসুক এবং বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন, কোনো সমস্যা নেই। এটা বেশি শক্তি আছে, জোর আছে, বসিয়ে দিতেই পারেন। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না। নির্বাচনের সাথে এবং বিএনপি ক্ষমতায় আসার সাথে আওয়ামী লীগ ফিরে আসা না আসার সাথে কোনো রিলেটেড না। নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরে আসার সুযোগ হবে এবং শেখ হাসিনা আরো তাড়াতাড়ি ফিরে আসার সুযোগ হবে, কারণ বিএনপির শাসনামল দেখে জনগণ আরো বেশি ক্ষিপ্ত হয়ে পড়বে। আর রাজনৈতিক সরকার যখন আসবে তখন জনগণ কম্পেয়ার করতে পারবে আওয়ামী লীগের শাসনামল এবং বিএনপির শাসনামল, তখন শেখ হাসিনা জনপ্রিয়তা আরো দ্বিগুণ হয়ে যাবে। তখন জনগণ হন্য হয়ে আরো বেশি চাইবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে একটা ব্যালেন্স আসবে, জনগণ এটা বুঝতে পারবে। কারণ একপাক্ষিকভাবে বিএনপি পাতা নির্বাচন বলে ক্ষমতা আসার পরে একপাক্ষিকভাবে সকল জায়গায় দাপট যখন শুরু করে দিবে, জনগণের উপর স্টিমুলার চালাবে, চাঁদাবাজি শুরু করবে, সকল রাজনৈতিক দলকে মারা শুরু করবে, আওয়ামী লীগের মতো দেখবেন সকল রাজনৈতিক দল এন্ট্রি হয়ে যাবে, অটোমেটিক্যালি সাধারণ জনগণও খেপে যাবে। তাই তখন আরো সোজা হবে আওয়ামী লীগ ফিরে আসতে, শেখ হাসিনা ফিরে আসতে। সেই কারণে হয়তো ভারত শেখ হাসিনাকে সীমান্তের কাছাকাছি এনে রাখার প্ল্যানিং করছে, কারণ যখনই পরিস্থিতি বেশি খারাপ হবে, ঘোলাটা হবে, খুব তাড়াতাড়ি অল্প সময়ের ঘোষণাতে যাতে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানেই উনি তো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। সেই কারণে শেখ হাসিনা বলছে, আমি বাংলাদেশে আসবো, সকল রাজাকারদের বিচার আবার করবো, যারা রাষ্ট্রদ্রোহিতা করেছে, যারা মেটিকুলাস ডিজাইন করে 5 আগস্ট দেশের মধ্যে জঙ্গি হামলা করেছে, সকলের বিচার আমি করবো। কেন বলছি? আমার কনফিডেন্স কোথা থেকে আসছে? এগুলোর কারণে কনফিডেন্স আসছে। উনি জানে আগামীতে কি করতে পারে, উনি এটা ভালো করে জানে। তিনি আগামীতে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং বাংলাদেশকে আবার শাসন করবে। তাই আমি সবসময় বলি, আওয়ামী লীগের কর্মীরা আপনারা হতাশ হবেন না, আল্লাহর কাছে দোয়া করুন শেখ হাসিনাকে যাতে আল্লাহ সুস্থ রাখে এবং খুব তাড়াতাড়ি যাতে তিনি বাংলাদেশে ফিরে আসে। কিন্তু তিনি সত্যি বাংলাদেশে ফিরে আসবে, আল্লাহ যদি ওনাকে সুস্থ এবং সহি সালামত রাখে। তাই বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত যাতে উনি সবসময় সুস্থ থাকে, সহি সালামত থাকে, সেটা দোয়া করুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।